আচ্ছা, তোমরা যারা মডার্ন পিরিয়ডিক টেবিল পড়ছো বা ধারণা আছে দেখছো আগে, তারা জানো যে মডার্ন পিরিয়ডিক টেবিল কিছুটা এরকম দেখা যায়। তো আমি চেষ্টা করছি মডার্ন পিরিয়ডিক টেবিলটা আঁকার, মানে যতটুকু সুন্দর করে আঁকা সম্ভব। যদি বোর্ডে আঁকা খুব টাফ, আবার একটু ছোট জায়গায় লেখা দেখা যায় এটার মধ্যে লিখতে গেছি, এখানে হাত লেগে এখানে একটু মুছে গেছে, এই সমস্যাগুলো হয় আর কি। ঠিক আছে, তো তোমরা বই একটু ভালো করে দেখবা আর আমার কথাগুলোর সাথে মিলাবা। সেটা হচ্ছে, দেখো আমরা এই পর্যায় সারণীকে কিভাবে ভাগ করছি। এখানে তোমার কয়টা সারি আছে বলো? এই বরাবর আমরা সারি বলি, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সাতটা সারি আছে, হ্যাঁ। এই সাতটা মানে এইভাবে, এটাকে বলে আনুভূমিক সারি, আনুভূমিক ভাবে। ঠিক আছে, আনুভূমিক ভাবে কয়টা আছে এরকম লাইন বা সারি আছে? হচ্ছে সাতটা। এগুলাকে আমরা বলি পর্যায়, বুঝছো? এই বরাবর হচ্ছে এরা যারা আছে এদেরকে আমরা বলি পর্যায়, বুঝছো? এরা আমরা বলি পর্যায়। দেখো, এটা হচ্ছে ১ নাম্বার পর্যায়, ২ নাম্বার পর্যায় এই বরাবর, এটা হচ্ছে ৩ নাম্বার পর্যায় এই বরাবর, ৪ নাম্বার পর্যায়, ৫ নাম্বার পর্যায়, ৬ নাম্বার পর্যায়, ৭ নাম্বার পর্যায়। ঠিক আছে, এখন দেখো এগুলা ছিল হচ্ছে আমাদের আনুভূমিক। এখন উলম্ব ভাবে যে লাইনগুলো আছে, উলম্ব লাইনগুলা এইভাবে এইভাবে, এই লাইনগুলা যেগুলো আছে এগুলাকে আমরা বলতেছি তোমার গ্রুপ। ঠিক আছে, গ্রুপ। এটা হচ্ছে গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, হ্যাঁ, 13, 14, 15, 16, 17, 18। এরকম তাহলে কয়টা গ্রুপ আছে? গ্রুপ আছে 18টা। আর পর্যায়ে আছে কয়টা? 7টা। এগুলো থেকে অনেক এমসিকিউ প্রশ্ন আসে, বুঝছো? অনেক। এই পিরিয়ডিক টেবিলটা যদি তুমি মাথায় রাখতে পারো, অনেকগুলো এমসিকিউ অ্যান্সার করতে পারবে। দেখো এবার নিজ বরাবর আমরা এগুলোকে বলতেছি গ্রুপ। তাহলে গ্রুপ আছে হচ্ছে 18টা, আর তোমার পর্যায়ে আছে হচ্ছে আমাদের 7টা। ঠিক আছে, এখন দেখো আমরা কিভাবে সাজাই একটা মৌল, কোন গ্রুপে পড়বে, কোন পর্যায়ে পড়বে, এটা আমরা কিভাবে সাজাই। এটা মনে রাখবা, তোমরা হয়তোবা তৃতীয় অধ্যায়ে পড়ছো হচ্ছে ওই যে ইলেকট্রনিক বিন্যাস, তাই না? ইলেকট্রনিক বিন্যাসের উপর ভিত্তি করে আমরা এটা সাজাতে পারি, বুঝছো? ধরো একটা মৌল, সেটা হচ্ছে তার মধ্যে 3টা কক্ষপথ আছে, বুঝছো? ওর সর্বোচ্চ কক্ষপথ কয়টা? 3টা। মানে হচ্ছে 3টা কক্ষপথের মধ্যে সবগুলো ইলেকট্রন সাজানো। এটা কিরকম হতে পারে? এক্সাম্পলটা ধরো সোডিয়ামের কক্ষপথ কয়টা? 3টা। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম কক্ষপথ কয়টা? 3টা। তো কক্ষপথ যেই কয়টা আছে, অত নাম্বার পিরিয়ডে বা অত নাম্বার পর্যায়ে আমরা মৌলটার অবস্থান নির্ণয় করবো, বুঝছো? যেমন দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনের পর্যায় কয়টা? একটা। হাইড্রোজেন কি 1s1? হাইড্রোজেন কি বলো? 1s1 হাইড্রোজেন, 1 নাম্বার মৌল। এটা হচ্ছে কি 1s1। ঠিক আছে, এই জায়গায় কক্ষপথ সর্বোচ্চ কয়টা? দেখো একটা না? যেমন হাইড্রোজেন হচ্ছে 1 নাম্বার পর্যায়ে আছে। হিলিয়াম, হিলিয়াম, হিলিয়াম 2 নাম্বার মৌল, ওর ইলেকট্রনিক বিন্যাস 1s2। দেখো, ও 1 নাম্বার, একটা কক্ষপথ আছে, সো ওর হচ্ছে ও 1 নাম্বার পর্যায়ে অবস্থান থাকবে। ঠিক আছে, আচ্ছা। হাইড্রোজেন, হিলিয়াম। এবার দেখো লিথিয়াম, লিথিয়াম হচ্ছে 3 নাম্বার মৌল। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিরকম হয়? 1s2, 2s1 না? তো এই যে ওর সর্বশেষ কক্ষপথ কোনটা? 2। ওর কক্ষপথ সংখ্যা হচ্ছে 2টা। তার মানে ও হচ্ছে 3 নাম্বার পর্যায়ে থাকবে। দেখো তো, না না, 2 2। ওর সর্বোচ্চ কক্ষপথ হচ্ছে 2। ঠিক আছে, মানে ওর ইয়া কক্ষপথ 2 নাম্বার কক্ষপথে সর্বশেষ ইলেকট্রন আছে, তার মানে ও হচ্ছে 2 নাম্বার পর্যায়ে থাকবে, বুঝছো? এরকম যেতে যেতে আমরা দেখি আবার পটাশিয়াম দেখি। পটাশিয়াম দেখতে কিরকম হয়? পটাশিয়াম 19 নাম্বার, 1s2, 2s2, 3, 1s2, 2s2, 2p6, তারপর হচ্ছে 3s2, 3p6। কয়টা হলো? 2, 4, 10, 12, 6, 18, আছে 4s1 নাকি? হ্যাঁ, এরকম হয় না? তো 4s1 ওর সর্বশেষ কক্ষপথ কোনটা? 4 নাম্বার কক্ষপথ, বুঝছো? তার মানে ও 4 নাম্বার পর্যায়ে থাকবে, এরকম, বুঝছো? আমার একটা মৌলের মধ্যে যেই কয়টা কক্ষপথ আছে, ও হচ্ছে তত নাম্বার পর্যায়ে অবস্থান করবে। এটা হচ্ছে আমাদের কি, কোন পর্যায়ে থাকবে সেটা কিভাবে বের করব। এখন কোন গ্রুপে থাকবে সেটা কিভাবে বের করব। একটা জিনিস খেয়াল করো, ও হচ্ছে প্রথম 1 নাম্বার পর্যায়ের প্রথম গ্রুপ। ঠিক আছে, তার মানে ও হচ্ছে কক্ষপথ কয়টা? একটা। আর ওই কক্ষপথে একটা ইলেকট্রন আছে, বুঝছো? আর ও হচ্ছে 1 নাম্বার কক্ষপথ 2টা ইলেকট্রন আছে। এরকম আসলে কে আছে? হিলিয়াম। হিলিয়ামের কিন্তু এখানে থাকার কথা ছিল, হিলিয়ামের এখানে থাকার কথা ছিল। দেখো, আচ্ছা বলতেছি, আমি এক্সপ্লেন করতেছি। এস ব্লকে যাবে, এটা আমরা কিভাবে নির্ভর করব? কোন মৌল যদি তোমার এই যে শেষে যদি এস উপশক্তি স্তর পূর্ণ থাকে, ঠিক আছে, ওর মধ্যে যদি একটা থাকে, তাহলে সেটাকে আমরা এই জায়গায় বসাবো, বুঝছো? কোন জায়গায় বসাবো? 1 নাম্বারে। 1 নাম্বারে যারা আছে, ও হচ্ছে 1s1। ও হচ্ছে যেহেতু 2টা কক্ষপথ, ওর সর্বশেষ ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে 2s1।
ওর 3s1, ওর 4s1, ওর 5s1, ওর 6s1, ওর 7s1, বুঝছো? এরকম মানে এইখানে যারা মৌল আছে তাদের সর্বশেষ শক্তি স্তরে এস উপশক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, এখানে কি সর্বশেষ শক্তি স্তরে এস উপশক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে, বুঝছো? এই জন্য ওরা 2 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে আছে। তো এস আর পিটা আমরা কি, এস ব্লকেটা আমরা কিভাবে বের করবো? আমরা ইলেকট্রন বিন্যাস করব সর্বশেষ উপশক্তি স্তর, ঠিক আছে? ওটা যদি এস হয়, সর্বশেষ অরবিটাল যদি এস হয়, এস এর মধ্যে একটা ইলেকট্রন থাকলে সেটা হচ্ছে 1 নম্বর গ্রুপে, দুইটা থাকলে 2 নম্বর গ্রুপে। এস এ তো 1 2 এর বেশি আর হইতে পারে না, তো এস ব্লক শেষ আমাদের, বুঝছো? এস এর জন্য শেষ। এবার ধরো পি এর জন্য, ধরো কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস এরকম, অ্যালুমিনিয়াম কত নম্বর মৌল? 13 নম্বর, ঠিক আছে? ওর ইলেকট্রন বিন্যাস কিরকম হবে? 1s2, 2s2, 2p6, 3s2, তারপর কি 3p1 হবে না? 2 4 10 12 13, হ্যাঁ ঠিক আছে। তো এটা হচ্ছে কি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। সো সর্বশেষ শক্তি স্তরে যদি এস প্লাস পি এরকম থাকে, বুঝছো? সর্বশেষ শক্তি স্তরে যে যদি এস আর পি ব্লকের ইলেকট্রন থাকে, এস ব্লক ইলেকট্রন আছে কয়টা? দুইটা। পি ব্লক আছে কয়টা? একটা। এই দুইটার সাথে 10 যোগ করবা। সর্বশেষ শক্তি স্তরে যদি দেখো এস আর পি উপশক্তি স্তর উপস্থিত, অথবা হচ্ছে তোমার এস আর পি অরবিটাল উপস্থিত, তাহলে কি করবা? ওদের ইলেকট্রনের সাথে ইলেকট্রন যোগ করবা। কত হয়? 1 2 3 আর হচ্ছে 10 যোগ করবা, কত হচ্ছে? 13। তার মানে ওর গ্রুপ নাম্বার হচ্ছে 13। আর ওর পিরিয়ড নাম্বার কিভাবে বের করবো? দেখো সর্বশেষ শক্তি স্তর 3, তার মানে পিরিয়ড নাম্বার 3। তার মানে ও আছে 3 নম্বর পিরিয়ড 13 নম্বর গ্রুপে। দেখো এই যে 13 নম্বর গ্রুপে অ্যালুমিনিয়াম, বুঝছো? এবার আরেকটা র্যান্ডম মূল্য নিই আমরা। কি নিব? ধরো আমরা নিলাম হচ্ছে তোমার অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেন কত নম্বর? 8 নম্বর। ওর ইলেকট্রন বিন্যাস কিরকম? 1s2, 2s2, 2p4, 8 নম্বর মৌল, ঠিক আছে? সর্বশেষ শক্তি স্তর কত? 2। দেখো সর্বশেষ কক্ষপথ 2, তার মানে হচ্ছে ওর কক্ষপথ 2টা। এর মানে ও হচ্ছে 2 নম্বর পর্যায়ে আছে। আবার দেখো ওর সর্বশেষ ইয়াতে কি আছে? উপশক্তি স্তর হিসাবে কে কে আছে? এস আর পি আছে, এস প্লাস পি, মানে এস আছে, এস এর পর একটা পি আছে, এইরকম ক্ষেত্রে, বুঝছো? এস আছে আর এস এর পর একটা পি আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এই যে এস এর ইলেকট্রনটা আর পি এর ইলেকট্রনটা যোগ করব, বুঝছো? তারপর ওটা কত হয়েছে? 2 আর 4 6, তার সাথে আরো 10 যোগ করব, 16। তার মানে ও হচ্ছে তোমার 16 নম্বর ইয়াতে থাকবে, গ্রুপে থাকবে। ওর পর্যায় পাইছি কত? 2। গ্রুপ পাইছি কত? 16। দেখি তো 2 নম্বর পর্যায়, এই যে 2 নম্বর পর্যায়ে এরা 16 নম্বর গ্রুপ, এই যে 16 নম্বর গ্রুপ অক্সিজেন, দেখছো? এই যে অক্সিজেন। তো এভাবে কিন্তু খুব ইজিলি বের করা যায়। আমরা কি দেখলাম? ফার্স্টে দেখলাম সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ উপশক্তি স্তর যদি এস হয়, বুঝছো? বা এস অরবিটাল যদি সর্বশেষে থাকে, তাহলে এস এর মধ্যে যদি একটা ইলেকট্রন থাকে ও 1 নম্বর গ্রুপ, এস এর মধ্যে যদি দুইটা ইলেকট্রন থাকে ও 2 নম্বর গ্রুপ, ঠিক আছে? এরপর দেখলাম সর্বশেষ যদি পি অরবিটাল থাকে, তাহলে খেয়াল করবা সর্বশেষ পি অরবিটাল হইলে সেক্ষেত্রে এর আগে একটা এস থাকে। শোনো, সবসময় যারা লাস্টে যদি পি অরবিটাল থাকে, পি এর আগে একটা এস থাকে, বুঝছো? তো দেখো পি পি আর এস, পি এর আগে একটা এস আছে আর লাস্ট হচ্ছে পি আছে, এরকম যখন হবে পি আর এস এর যে ইলেকট্রন সংখ্যা আছে তাদের যোগ করব। যদি হয় সেটা হচ্ছে 2 আর 4, 2 আর 4 যোগ করলাম, তার সাথে আরো 10 যোগ করব, 2 4 6 আর 10 16। তার মানে সে হচ্ছে অত নাম্বার গ্রুপে আছে, বুঝছো? ক্লিয়ার? দেখো আবার বলি, যদি সর্বশেষে এস উপশক্তি স্তর থাকে বা এস অরবিটাল থাকে, সেক্ষেত্রে এস অরবিটালে যেই কয়টা ইলেকট্রন আছে ওইটাই হচ্ছে গ্রুপ সংখ্যা। একটা ইলেকট্রন থাকলে একই হচ্ছে ওর গ্রুপ সংখ্যা, দুইটা থাকলে 2 হচ্ছে ওর গ্রুপ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো সর্বশেষ যদি এস প্লাস পি এই ফর্মেটে থাকে, মানে সর্বশেষ যদি পি থাকে, আর পি থাকলে এটা মনে রাখবা পি এর আগে একটা এস থাকে। তো সর্বশেষ এস আর পি আছে এরকম ফর্মেটে থাকলে এস এ যে কটা ইলেকট্রন আছে আর পি এ যে কটা ইলেকট্রন আছে দুইটা আমরা যোগ করব, যোগ করে ওইটার সাথে আরো 10 যোগ করব, যা পাবো সেটাই গ্রুপ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা গেল। এবার আসো হচ্ছে আরেকটা কেস হইতে পারে এরকম, যে তোমার সর্বশেষ শক্তি স্তর, ধরো ডি অরবিটালের ক্ষেত্রে আমরা এস অরবিটাল সর্বশেষ শক্তি স্তরে পাইলে কি করব, পি অরবিটাল পাইলে কি করব দেখছি। এবার হচ্ছে কি ডি অরবিটাল থাকলে, বুঝছো? আচ্ছা, ডি অরবিটালের একটা মৌল চিন্তা করো, ধরো আমরা হচ্ছে আয়রন Fe26, ঠিক আছে? ওর ইলেকট্রন বিন্যাসটা কিরকম বলতো? 1s2, 2s2, 2p6, 3s2, তারপর হচ্ছে 3p6, আর 4s আগে দুইটা ইলেকট্রন আসে, মনে আছে? 4s2, তারপর 3d কত আসবে? 6 মনে হয়, দেখো তো 20, হ্যাঁ এটাই হওয়ার কথা। তো দেখো ওর সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? 3d তে গেছে না? 4s তো আগে আছে, তোমরা হচ্ছে চ্যাপ্টার 3 পড়লে এটা পেয়ে যাবে ইলেকট্রন বিন্যাসে, যে 4s এর পরে 3d তে ইলেকট্রন আসে। তো 4s এর কিন্তু ইলেকট্রন আগে আসে, 3d তে পরে আসছে, তাই না? সো এই যে এরকম যদি থাকে, সর্বশেষ ইলেকট্রন আছে কোনটায়? d তে, ঠিক আছে? সর্বশেষ শক্তি স্তর আছে কোন উপশক্তি স্তরে? d তে। তো এটা খেয়াল করবা সবসময় d তে যাওয়ার আগে এর আগে একটা এস এ যায়, বুঝছো? একটা এস এ যেয়ে তারপর d তে আসছে না? এই এস টা পরিপূর্ণ করে তারপর d তে আসছে না?
তো এই যে ডি যেটা আছে আর এস যেটা আছে বুঝছো, এই দুইটা খালি ইলেকট্রন যোগ করে দিবা। কি করবা, ডি অরবিটালে যে খেয়াল করবা সবসময় যে ডি অরবিটাল 3D বলো, 3D তে যাওয়ার আগে 4s এর দুইটা ইলেকট্রন দিয়ে তারপর 3D তে আসে, এটা জানো তোমরা। তারপর দেখো 4D তে যদি যায়, এটা মনে রাখো বইয়ে দেওয়া নেই, 4D তে যাওয়ার আগে 5s টা পরিপূর্ণ করে এসে তারপর 4D তে আসে, বুঝতে পারছো? এমন ভাবে 5D তে যাওয়ার আগে 6s টা পূরণ করে, মানে 6s2 হয়, তারপর হচ্ছে তোমার 5D তে আসে আবার। এরকম সিস্টেমটা এরকম, বুঝছো? মানে যেখানে ডি অরবিটাল থাকবে সেটা তার আগে শক্তি স্তরে এস অরবিটাল পূরণ করে তারপর ডি অরবিটাল ইলেকট্রন আসে। তাইলে এখানে আমরা হচ্ছে দুইটা অরবিটাল নিয়ে দেখবো, একটা হচ্ছে ডি অরবিটাল যেটা সর্বশেষ ইলেকট্রনটা আসছে, আর হচ্ছে এস অরবিটাল যেটা হচ্ছে তার আগের দুইটা ইলেকট্রন গেছিল যেখানে, বুঝছো? তো এই দুইটা যে ইলেকট্রন থাকবে তাদের যোগ করে দিব। তার মানে এটা মনে রাখবে, ডি অরবিটালের পরে যেগুলো ডি অরবিটালে সর্বশেষ ইলেকট্রন যায় সেখানে পরে একটা এস অরবিটাল এরকম 4s বা 5s এরকম একটা পাবে, এই দুটো ডাইরেক্ট যোগ করে দিব। দেখো তো এই যে ডি অরবিটালে 6 ইলেকট্রন আছে আর এস অরবিটালে 2টা ইলেকট্রন আছে, যোগ করলে কত হয়? 6 2 8, তার মানে ওর গ্রুপ সংখ্যা হবে 8। আর ওর দেখো শক্তি স্তর কয়টা, এখানে একটা দুইটা তিনটা, দেখো 4টা, সর্বশেষ শক্তি স্তর 4 না? তার মানে এখানে ওর পিরিয়ড বা পর্যায় হচ্ছে 4, তার মানে ওর গ্রুপ হচ্ছে তোমার কত পাইলাম? 8, আর পর্যায় হচ্ছে 4। আমরা একটু খুঁজে দেখি, এই যে পর্যায় 4 এখানে যাতে যাতে দেখো 8 নাম্বার গ্রুপে এটা হচ্ছে ফেরাস বা আয়রন, দেখছো মিলছে? আচ্ছা, এটা আরেকটা দেখে নাকি একটু কনফিউজিং লাগতেছে, দেখো ধরো জিঙ্ক, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কিরকম? জিঙ্ক হচ্ছে 30 নাম্বার মৌল, এটা হচ্ছে 1s2 2s2 2p 6 3s2 3p 6, তারপর হচ্ছে তোমার 3d তে পরে আসবে, আগে যাবে 4s নাকি, 4s এর দুইটা পরিপূর্ণ হবে, এখানে 20টা হয়েছে তো এখানে আবার বাকি 10টা আসবে, এরকম না? চিন্তা করো, 4s এর দুইটা যে তারপর এখানে আসবে। দেখো আঁকার সময় কিন্তু আমরা সিরিয়াল মেনটেন করবো, ঠিক আছে? আগে 3d লিখছি, তারপর 4s, কিন্তু আসছে কিন্তু ইলেকট্রন আগে 4s এ, তারপর আসছে হচ্ছে 3d তে। তাহলে দেখো আমি যেটা বললাম, সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে যায়, এক্সকিউজ মি, সেই ক্ষেত্রে আমরা পর্যায় সংখ্যা তো বের করার একটাই সূত্র, যেই কয়টা কক্ষপথ ওইটি পর্যায় সংখ্যা, এখানে কক্ষপথ 4টা, সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4, তার মানে এখানে এটা পর্যায় সংখ্যা 4, মানে এটা 4 নম্বর পর্যায়ে আছে, ঠিক আছে? এখন গ্রুপ সংখ্যা বের করার জন্য সর্বশেষ শক্তি স্তর সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে গেছে বা ডি উপশক্তি স্তরে গেছে, তো এই যে ডি উপশক্তি স্তরে ইলেকট্রন গেছে সর্বশেষ, তার মানে এটার সাথে আমার পরে একটা এস আছেই, তাই না? দেখছো পরে একটা এস থাকবেই, যেটা পরিপূর্ণ হয়েই দিতে গেছিল, এই 4s এসেই কিন্তু দিতে গেছিল, তো এই দিতে যাওয়ার আগে একটা 4s ছিলই, মানে যেই যেই উপশক্তি স্তর ইলেকট্রন গেছে, এই দুইটা যেই 10 আর 2 ডিরেক্ট যোগ করে দিব, তাহলে কত হবে? 12। তার মানে 12 নাম্বার গ্রুপ আছে, দেখি তো 4 নাম্বার পর্যায়ে 1 2, এই যে 4 নাম্বার পর্যায়ে 12 নাম্বার, দেখছো এই যে জিঙ্ক আছে। তো আমি যদি আরেকবার রিপিট করি, এস সর্বশেষ শক্তি ইলেকট্রনটা যদি এস অরবিটাল আসে, এস এ যদি আসে, সেক্ষেত্রে আমরা কি করতেছি, যেই কয়টা ইলেকট্রন, এস এ যদি একটা ইলেকট্রন থাকে ওর পর্যায় গ্রুপ সংখ্যা 1, এস এ যদি দুইটা ইলেকট্রন থাকে ওর গ্রুপ সংখ্যা 2, মানে 2 নাম্বার গ্রুপে আছে, বুঝছো? শেষ। এস অরবিটালে কি লাস্ট এস অরবিটালে যেই কয়টা ইলেকট্রন আছে ওইটাই ওর গ্রুপ সংখ্যা। আচ্ছা, এবার ধরো এস এ যে এস পরিপূর্ণ হওয়ার পর তো পি পরিপূর্ণ হবে, তার মানে সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? পি অরবিটালে, সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে গেছে, এর আগে একটা এস এ যেই পি তে আসে, বুঝতে পারছো? তখন আমরা কি করব, ইয়াতে গ্রুপ সংখ্যায় ওই যে এস এ যেই কটা ইলেকট্রন আছে আর পি তে যেই কটা ইলেকট্রন আছে, দেখো এস এ যেই কটা ইলেকট্রন ছিল আর পি তে যেই কটা, ধরো এটা যদি এই পর্যন্ত আসতো, এখানে না আসতো, এস এ যে কটা আছে আর পি তে যে কটা আছে, ওই দুইটা যোগ করব, সাথে 10 যোগ করব, তাইলে ওইটার গ্রুপ সংখ্যা পেয়ে যাবো। আর পর্যায় সংখ্যা সবার জন্য সেমই সূত্র, যেই কয়টা তোমার ইয়া আছে, ওই শক্তি স্তর আছে বা কক্ষপথ আছে, ওইটাই পর্যায় সংখ্যা। এবার আসো ডি অরবিটালে সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটাল আসে, এই যে ইলেকট্রনিক কনফিগারেশন করলে তোমরা বুঝতে পারবা শেষ ইলেকট্রনটা কোথায় আসছে। সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটাল আসলে দেখবা এই ডি তে আসার আগে আগে একটা এস অরবিটালে গেছে ইলেকট্রন, তারপরে ডি তে আসছে, ঠিক আছে? তো এই যে ডি ইলেকট্রন আর এস এর ইলেকট্রন দুইটা জাস্ট সিম্পলি যোগ করবা, শেষ। তার মানে দেখো এখানে যদি আমি দেখাই, এখানে যে ইয়াগুলো সাজানো আছে সব এইভাবে সাজানো আছে, ঠিক আছে? তবে একটা এক্সেপশন পাবা, সেটাকে জানো? সেটাকে জানো? সেটা হচ্ছে তোমার এই হিলিয়ামটা, দেখো তো হিলিয়ামটা, হিলিয়াম কোথায় থাকার কথা ছিল বলো তো? হিলিয়াম কোথায় থাকার কথা ছিল? হিলিয়ামের দেখো আমরা যদি ইয়া করি, তোমার ইলেকট্রন বিন্যাস করে কি আসবে বলো? হিলিয়াম 2 2 নাম্বার না, তো এটা কি হবে? 1s2, দেখো তো ও এক না, একটা হচ্ছে ওর কক্ষপথ, তার মানে পর্যায় সংখ্যা 1, এটা ঠিক আছে, ও 1 নাম্বার পর্যায়ে আছে, কিন্তু ও দেখো s2 আছে, তার মানে ওর সর্বশেষ ইলেকট্রন গেছে s অরবিটালে, তার মানে দুইটা ইলেকট্রন যেহেতু আছে ও 2 নাম্বার গ্রুপে থাকার কথা ছিল, কিন্তু ওকে আমরা 18 নাম্বারে দিছি। কি জন্য? কারণ ওকে 2 নাম্বারে দেওয়া যাইতো, কিন্তু 2 নাম্বার গ্রুপে যারা আছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম রেডিয়াম, ওরা হচ্ছে ধাতু, ধাতু বলতে ভালোই তোমার শক্তিশালী ধাতু, ঠিক আছে? ওরা ওদের যে ধর্ম ধাতুর সাথে মিলে,
কিন্তু হিলিয়ামের ধর্মগুলা ধাতুর সাথে মিলে না। তোমরা জানো হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তাই না? হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় মৌল। দেখো তো গ্রুপ 18 যারা আছে সবাই নিষ্ক্রিয় না? নিওন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম, এটা কিন্তু সব নিষ্ক্রিয় গ্যাসগুলা বা নিষ্ক্রিয় মৌলগুলা। তো এই হিলিয়ামের ইয়া তোমার ক্যারেক্টারিস্টিক বা ধর্মগুলা কার সাথে মিলে? গ্রুপ 18 মৌলের সাথে। এই জন্য আমরা ওকে 18 দিয়েছি, 2 এ দেয়নি, 2 এর সাথে ওর মিলে না। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো হচ্ছে এই যে পর্যায়গুলো দেখতেছো, এই পর্যায়গুলো বা এই গ্রুপগুলো দেখতেছো না, এদের আলাদা কিছু স্পেশাল নাম আছে। এই যে গ্রুপগুলো আছে এদের স্পেশাল কিছু নাম আছে। আমরা এখন ওই নামগুলো একটু শিখবো, ঠিক আছে? বোর্ডটা ক্লিন করে দিই। পজ করি একটু। আচ্ছা, এখানে ওই যে অবস্থানের যে ব্যতিক্রম বা এক্সেপশন, ওইটার আরেকটা জিনিস মিস হয়েছে। দেখো, আমাদের যে অবস্থান বের করার নিয়ম শিখলাম, ওই অনুযায়ী হাইড্রোজেন কিন্তু 1 নাম্বার কক্ষপথ, হাইড্রোজেনের কক্ষপথ সর্বোচ্চ একটা, তার মানে ওর গ্রুপ নাম্বার 1 হওয়ার কথা, পর্যায় নাম্বারও 1 হওয়ার কথা। তবে ওর এখানে ব্যতিক্রম তাও কেন বলতেছি? ও কিন্তু জায়গা মতোই আছে আমাদের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী। তবে ব্যতিক্রম কেন বলতেছি? কারণ হচ্ছে ওর ভৌত ধর্মগুলা বা রাসায়নিক ধর্মগুলো ওদের সাথে কিন্তু কম মিলে। দেখো, এখানে কার আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ওরা কিন্তু অনেক শক্তিশালী ধাতু। বুঝছো? ওরা মানে অনেক শক্তিশালী বিজারক। তো ওদের সাথে দেখা যায় যে হাইড্রোজেনের মিলে না, হাইড্রোজেন কি অধাতু। তো এটার জন্য এটাকে আমরা এক্সেপশন বলতে পারি। আরেকটা জিনিস খেয়াল করছো, আমি নিচে যে দুইটা এরকম আর পর্যায়ের মতো কিছু দুইটা আঁকছি, খেয়াল করছো? তো দেখো এরা কারা? এই যে এখানে যে ল্যান্থানাম থাকার কথা ছিল 57 নম্বর মৌল, বুঝছো? এটা কি 57 নম্বর মৌলের অবস্থান? এটা হচ্ছে তোমার কত, 57, এটা সম্ভবত 85, 57 আর 32 কত, 89। হ্যাঁ, এটা হচ্ছে 89, সরি 89 নাম্বার মৌল। এটা একটি নাম হচ্ছে 89 নাম্বার মৌল। এই ল্যান্থানাম হচ্ছে 57 নম্বর মৌল, একটি নাম হচ্ছে 89 নাম্বার মৌল, ঠিক আছে? তো এদেরকে আমরা, এদের পরে যে মৌলগুলো আছে ল্যান্থানামের পর সিরিয়াম, তারপর আরো যারা আছে এরকম ইটারবিয়াম, লুটেশিয়াম, এইসব পর্যন্ত, তারপর একটি নামের পরে থোরিয়াম, এরকম আরো তোমার লরেনসিয়াম, এই পর্যন্ত আরো অনেকগুলো মৌল থাকে, বুঝছো? এদের ধর্মগুলো প্রায় একই রকম, বুঝছো? একদম মোটামুটি একই রকম, এদের সাইজও একই রকম, ধর্ম একই রকম। সো আমরা কি করি, এই যে পুরা উপরের সারিটা, এটাকে আমরা বলি ল্যান্থানাম সিরিজ, ঠিক আছে? ল্যান্থানাম সিরিজ, ওদের সবাইকে এই জায়গায় স্থান দিই। তো এই জায়গায় কি এখন 15টা, দেখো 57 থেকে 71, 15টা মৌল কি এখানে জায়গা অসম্ভব, সম্ভব না। তো এই জন্য আমরা নিচে দেখি এটাকে, ঠিক আছে? এরকমই একটি নামের সাথে যারা আছে, যাদের ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম বা সাইজ বলো, প্রকৃতি বলো, একটি নামের সাথে মিলে, ওরা কি একটি নাইট মানে একটি নামের মতো, বুঝছো? একটি নাইট গুলো কি একটি নামের মতো। তো ওদেরকে তো আর আমরা একসাথে এখানে পুরোটা দিয়ে দিতে পারি না। এই যে পিরিয়ডিক টেবিল, এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা ওদেরকে এই যে এইখানে থাকবে সবাই, এই 15টা থাকবে কি এইখানে, এই যে এইখানে। তো এদেরকে আমরা আলাদা করে দিলাম, বুঝছো? তো এখানে তোমার ল্যান্থানাম, ওটা সর্বশেষ ইলেকট্রনটা ঢুকে ডি অরবিটালে। আর একটি নাম থোরিয়াম, এদেরও ডি অরবিটাল, বুঝছো? এই তিনটা হচ্ছে ডি অরবিটালে ঢুকে, বাকিদের হচ্ছে এফ অরবিটালে ঢুকে। মানে এটা মনে না রাখলেও চলবে তোমাদের লেভেলে। শুধু এটা মনে রেখো যে এই ল্যান্থানাম সিরিজ যেটা, এটার অবস্থান কি 6 নাম্বার পর্যায় আর হচ্ছে 3 নাম্বার গ্রুপে। অ্যাক্টিনাইট যেটা, অ্যাক্টিনাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজের অবস্থান কোথায়? 7 নাম্বার পর্যায়ে। আর এটা হচ্ছে কি তোমার 3 নাম্বার গ্রুপে। এটা মনে রাখলেই হবে, ঠিক আছে? কয়টা কয়টা আছে? এখানে 15টা আছে, এখানে 15টা। এটা হচ্ছে 57 থেকে 71। এটা আমার, হ্যাঁ, এটা হচ্ছে 89 থেকে 103, 89 থেকে 103। দেখো 71 থেকে 57 বিয়োগ দিলে 14 হয়, কিন্তু এখানে মূল আছে 15টা। কারণ 57 কিন্তু আমরা বাদ দিচ্ছি না, 57 সহ হিসাব করে দেখো, 57, 58, 59 হিসাব করবা, দেখবা যেখানে 15টা আসবে এখানে 15টা আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস জানতে হয়, তোমাদের এমসিকিউতে আসে, কোন পর্যায়ে বা কোন গ্রুপে কয়টা করে মৌল আছে। বুঝতে পারছো? কোন পর্যায়ে বা কোন গ্রুপে কয়টা করে মৌল আছে? দেখো একটু ভালো করে দেখো। 1 নাম্বার পর্যায়ে, 1 নাম্বার গ্রুপে মৌল কয়টা? 7টা। 2 নাম্বার গ্রুপে কয়টা? এই যে 1, 2, 3, 4, 5, 6, 6টা। 3 নাম্বারে কয়টা? 3 নাম্বারে যে প্রশ্নটা আসার চান্স বেড়ে যায়, কারণ 3 নাম্বারটা একটু এক্সেপশনাল। 3 নাম্বার গ্রুপে মৌল 1, 2, এইখানে আছে 15টা, এখানে আছে 15টা, তো 30 আর 2 কত, 32। 3 নাম্বার গ্রুপে তাহলে কয়টা মৌল আছে? 32টা। বুঝতে পারছো? আচ্ছা, এরপর 4 থেকে 12 পর্যন্ত সবগুলাতে আছে কয়টা করে? 1, 2, 3, 4, মানে 4 নাম্বার গ্রুপ থেকে 12 নাম্বার গ্রুপ সবার মধ্যে আছে কয়টা করে? 4টা করে মৌল, ঠিক আছে? এখন দেখো 13 থেকে 17 নাম্বার গ্রুপ, এখানে আছে কয়টা? 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6। 13 থেকে 17 নাম্বার গ্রুপ যারা আছে, তাদের প্রত্যেক গ্রুপে কয়টা করে মৌল আছে? 6টা করে, ঠিক আছে? আবার 18 নাম্বার গ্রুপ যেটা আছে, ওটার মধ্যে আবার 7টা মৌল আছে, ঠিক আছে? এগুলো একদম মনে রাখবা।
এগুলো মুখস্থ করতে হয় না, কি করতে হয়, এই পিরিয়ডিক টেবিলটাকে একদম মনের মধ্যে সেট করে রাখতে হয়, বুঝছো? তখন দেখবা যেগুলো এমনি অটোমেটিক বুঝতেছো, কঠিন কিছু না। পিরিয়ডিক টেবিলটা মাথার মধ্যে সেট করবা। দেখো মনে রাখবা এক্সেপশনটা কি, 3 নম্বরে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট সিরিজটাও অন্তর্ভুক্ত। তো 3 নম্বরের আমার মৌল হচ্ছে, দেখো এখানে একটা থাকার কথা, এখানে একটা থাকার কথা, তাই না? তো এখানে বেড়ে যেতেছে কয়টা করে, এখানে আছে 15টা, এখানে আছে 15টা, 14 14 18টা, মানে 14 14 28টা বেড়ে গেছে, আর আগের তো 2টা আছেই। ঠিক আছে? তো এখানে হচ্ছে তোমার সবগুলাতে যাওয়ার কথা, তার থেকে কয়টা বেশি হইতেছে, 28টা বেশি হইতেছে। ঠিক আছে? তার মানে এগুলাতে চারটা 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 আছে, এখানে 28 আর 4 32টা আছে। মনে রাখবে এভাবে। এবার দেখি কোন পিরিয়ডে কয়টা আছে। 1 নম্বর পিরিয়ডে কয়টা, 2টা। 2 নম্বর পিরিয়ডে কয়টা, 8টা। 3 নম্বর পিরিয়ডে কয়টা আছে, দেখো 8টাই আছে। 4 নম্বর পিরিয়ড বা 4 নম্বর পর্যায়, পিরিয়ড হচ্ছে ইংলিশে বলে, বাংলায় সারণ আমরা হচ্ছে পর্যায় বলি। ঠিক আছে? দেখো তো 4 নম্বর পর্যায়ে কয়টা আছে, 4 নম্বর পর্যায়ে 18টা, কারণ 18টা দেখো সবগুলো একটা করে, আমার 18টা ঘর আছে, সবগুলো একটা করে আছে 18টা। 5 নম্বরও কয়টা আছে, 18টা, গুণে দেখতে পারো, এখানে 18টা ঘর আছে। তো এগুলো আমি ফাঁকা রাখছি, শোনো এগুলো নাই এরকম না, আমি ফাঁকা রাখছি, মানে এতগুলো লেখা, এগুলো তোমাদের না জানলেও চলবে, এখানে যে মৌলগুলো আছে এই জন্য আমি লিখি না, এই মৌলগুলো যেগুলো আছে এগুলো সম্পর্কে তোমাদের না জানলেও চলবে, মানে একদম আননেসেসারি আমাদের জন্য, তো আমরা এটা লিখিনি। তো এখানে মূল আছে কয়টা, 18টা। এখানে মূল আছে কয়টা, দেখো এইখানে কিন্তু আবার একটা এক্সেপশন, 6 নম্বর পিরিয়ডে কয়টা আছে, দেখো এখানে নর্মালি যদি 18টা হিসাব করি, 18টা আছে, বুঝছো? দেখো 18টা থাকার কথা ছিল, কিন্তু এখানে ল্যান্থানাম এখানে একটার জায়গায় 15টা আছে, 14টা এক্স আছে। তারপর হচ্ছে দেখো 18টা ছিল থাকার কথা, কিন্তু 18টার সাথে এখানে ল্যান্থানাম এখানে একটা থাকার কথা, আছে 15টা, 14টা এক্সট্রা আছে। 18 14 32, তার মানে 6 নাম্বার যে পর্যায়ে এখানে আমার মূল আছে কয়টা, 32টা। 7 নাম্বার যে পর্যায়ে একই রকম, 7 নম্বর পর্যায়ে মূল আছে কয়টা, 32, এটা মনে রাখবা। ঠিক আছে? আবার আমি একটু রিপিট করি। 1 নম্বর পর্যায়ে আছে 2টা, 2 নম্বর পর্যায়ে আছে 8টা, 3 নম্বর পর্যায়ে আছে 8টা, 4 নম্বরে আছে 18টা, 5 নম্বরে আছে 18টা, 6 নম্বরে আছে 32টা, 7 নম্বরে আছে 32টা। এটা একদম ক্লিয়ার মনে রাখবা, বুঝছো? এখন দেখি যে একটু আগে যে বলতেছিলাম যে স্পেশাল যে কিছু নাম আছে প্রত্যেকটা গ্রুপের, নামগুলো একটু দেখি। দেখো 1 নম্বরে যারা আছে, 1 নম্বরে যারা আছে এরা হচ্ছে তোমার সবাই ক্ষার, বুঝছো? তবে হাইড্রোজেন বাদে, বললাম না হাইড্রোজেন হচ্ছে এই গ্রুপের জন্য একটা এক্সেপশনাল। হাইড্রোজেন যারা হাইড্রোজেন ছাড়া যারা আছে তারা হচ্ছে মোটামুটি শক্তিশালী ক্ষার, বুঝছো? তো এটা আমরা বলি ক্ষার ধাতু। 1 নম্বর গ্রুপকে আমরা কি বলি, ক্ষার ধাতু গ্রুপ, বুঝছো? 2 নম্বর যারা আছে তারা সবাই ক্ষার, আবার তাদের সবাইকে মাটিতে পাওয়া যায়, বুঝছো? বা মাটির সার্ফেস, আর্থ সার্ফেসে পাওয়া যায়। তো এদেরকে আমরা বলতেছি মৃৎ ক্ষার, মানে এরা ক্ষার আবার মাটিতে বা আর্থ সার্ফেসে পাওয়া যায়, এদেরকে আমরা বলবো মৃৎ ক্ষার। তো 2 নম্বর গ্রুপকে আমরা কি বলতেছি, মৃৎ ক্ষার। আর দেখো তোমার 3 থেকে 12, 3 থেকে 12 যারা আছে তাদেরকে বিভিন্ন রিয়াকশনে ব্যবহার করে, বুঝছো? 3 থেকে 12 এরা ডি ব্লক মৌল না, তো এদেরকে বিভিন্ন রিয়াকশনে তোমার প্রভাবক হিসেবে কাজ করে। তারপর হচ্ছে তোমার এদের মধ্যে বিভিন্ন রং প্রদর্শন করে, মানে ওরা রঙিন যৌগ গঠন করে। তারপর হচ্ছে ওদের অক্সিডেশন নাম্বার, তোমরা যেটা পড়ছো জারণ সংখ্যা, এটা দেখা যায় একটা মৌলের জন্য 2 3টা হইতে পারে। ঠিক আছে? তাহলে এই যে জারণ সংখ্যা, এই যে জারণ সংখ্যা 2 3 রকমের হইতে পারে। তারপর হচ্ছে তোমরা এরা রঙিন যৌগ গঠন করে। তারপর হচ্ছে তোমার এরা কি প্রভাবক হিসেবে কাজ করে বিভিন্ন বিক্রিয়া, এদেরকে আমরা বলি অবস্থান্তর মৌল। কি বলি? 3 থেকে 12 এরাও একটু এক্সেপশনাল, ডি ব্লকের ডি, মানে ওদের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে যায়। আর এরা হচ্ছে আমরা কি বলি, অবস্থান্তর মৌল। মনে রাখবা 3 থেকে 12 এদেরকে আমরা বলি অবস্থান্তর মৌল। আচ্ছা, এবার আসে হচ্ছে 18 নম্বর। 18 নম্বর কাদের গ্রুপ বলতো, নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। 18 নম্বর কাদের গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। এগুলো মনে রাখতে হয়। ঠিক আছে? আরেকটা জিনিস আছে তোমার, এই যে কপার আছে না, এখানে কপার, কপার কপার বরাবর এখান থেকে হচ্ছে সিলভার, এ বরাবর থেকে হচ্ছে গোল্ড, বুঝছো? গোল্ড কত নাম্বার, 11 নম্বর গ্রুপ। 11 নম্বর গ্রুপের উপরে থাকে কপার, তারপর থেকে সিলভার, তারপর থাকে গোল্ড, বুঝছো? এরা কারা, কপার সিলভার গোল্ড, মানে তামা স্বর্ণ রৌপ্য। এগুলা আগে আমরা মুদ্রা হিসেবে ব্যবহার করতাম না, খেয়াল আছে যে আগে মানুষ হচ্ছে মুদ্রা হিসেবে রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা এগুলো ব্যবহার করতো। আবার তামাকেও ওরা হচ্ছে এরকম মুদ্রা হিসেবে, মুদ্রা বানানোর জন্য, কয়েন বানানোর জন্য ব্যবহার করতো। এদেরকে দিয়ে আমরা কয়েন বানাতাম মেইনলি, বুঝছো? নর্মালি বলতে গেলে এই যে তামা, তারপর হচ্ছে তোমার রৌপ্য, স্বর্ণ, এদিকে দিয়ে আমরা বিভিন্ন রকমের কয়েন বানাইতাম, এই তোমার ইয়ার জন্য, কারেন্সি হিসাবে ব্যবহারের জন্য, মুদ্রা হিসেবে ব্যবহারের জন্য। এদেরকে আমরা ইংলিশে বলি কয়েন মেটাল, বাংলায় বলি মুদ্রা ধাতু, বুঝছো? বাংলায় বলি মুদ্রা ধাতু। এখানে আরেকটা আছে, তো ওইটা আর মুদ্রা ধাতুর মধ্যে পড়ে না। মনে রাখবা গ্রুপ 11 যে 3টা আছে এদেরকে আমরা বলি মুদ্রা ধাতু। ঠিক আছে? তো 17 নম্বর যেটা আছে, 17 নম্বর, 17 নম্বর গ্রুপটাকে আমরা বলি হ্যালোজেন গ্রুপ। কি? হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন কেন বলি, এখানে যারা আছে তা থেকে হচ্ছে তোমার সমুদ্রের পানিতে পাওয়া যায়, বুঝছো? সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইড বা হচ্ছে তোমার সোডিয়াম ফ্লোরাইড বা সোডিয়াম ব্রোমাইড এরকম ভাবে পাওয়া যায়, সমুদ্রের পানিতে ওদেরকে পাওয়া যায়, বুঝছো? অ্যানায়ন হিসেবে পাওয়া যায় এদেরকে। আহ, আবার এদের সাথে যে কোনো একটা ধাতুর সাথে বিক্রিয়া করলে একটা লবণ তৈরি হয়, যেমন
সোডিয়ামের সাথে ক্লোরিন নিলে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন নিলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো এদেরকে আমরা বলতেছি 17 নম্বর গ্রুপটাকে বলতেছি আমরা কি বলতেছি, হ্যালোজেন। 16 নাম্বারটাকে আমরা বলতেছি চ্যালকোজেন। এটা তোমাদের বইয়ে নাই, 16 নাম্বারকে আমরা বলি চ্যালকোজেন। তো এগুলা বিভিন্ন আকরিক নিষ্কাশনের সময় আর কি কিছু কাজ থাকে, তো এটা আমাদের না জানলেও চলবে। 15 নাম্বারটাকে বলে নিক্লোজেন, এটাও না জানলেও চলবে, ঠিক আছে। তো আমাদের জানা লাগবে কি, 1 নাম্বার হাইড্রোজেন বাদে যারা আছে এটা হচ্ছে ক্ষার ধাতু, 2 নাম্বার এটা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, 3 থেকে 12 অবস্থান্তর, এর মধ্যে 11 নাম্বার পড়তেছে এটা হচ্ছে মুদ্রা ধাতু। তারপর হচ্ছে তোমার এই 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপ ওইটা, 17 নাম্বার হচ্ছে তোমার হ্যালোজেন, 16 নাম্বার চ্যালকোজেন, 15 নাম্বার নিক্টোজেন। এই দুইটা আমাদের 15-16 না জানা চলবে, কারণ আমাদের বইয়ে নাই, আমাদের লেভেলে কোশ্চেন আসার চান্স কম। তো মনে রাখতে পারো যে 16 নাম্বার চ্যালকোজেন, 15 নাম্বার হচ্ছে নিক্টোজেন। এই হলো আমাদের বিভিন্ন গ্রুপের নামকরণ। এখন আসো এই যে গ্রুপ ভিত্তিক বা হচ্ছে আমি যে প্রথমে বলছিলাম গ্রুপ ভিত্তিক বা হচ্ছে তোমার পর্যায় ভিত্তিক কিছু পার্থক্য দেখা যায় ওদের ধর্মের মধ্যে, তাই না? তো খেয়াল করো তো কি কি ধর্মের মধ্যে আমরা পার্থক্য দেখি, একটু আলোচনা করি। প্রথমে দেখো পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ ফার্স্টে যাই পর্যায় অনুযায়ী কি হয়, ধরো এটা প্রথম পর্যায়, এটা দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়, তার মানে ওর মধ্যে কক্ষপথ আছে একটা। এই বরাবর হাইড্রোজেন হিলিয়াম ওদের মধ্যে কক্ষপথ আছে একটা। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এরা 2 নম্বর পর্যায়ে, তার মানে ওদের কক্ষপথ আছে 2টা, তাই না? দেখো 1 নাম্বার কক্ষপথ একটা কক্ষপথ আর 2টা কক্ষপথ, একটা কক্ষপথ যতটুকু হয় 2টা কক্ষপথ আরো বড় হয় না? তার মানে দেখো আমি যদি একই গ্রুপে উপর থেকে নিচে নামি, হাইড্রোজেনের থেকে হিলিয়ামে কি একটা কক্ষপথ বেশি আছে, লিথিয়াম থেকে সরি হাইড্রোজেন থেকে লিথিয়াম একটা কক্ষপথ বেশি আছে, লিথিয়াম থেকে সোডিয়ামে গেলে আরো একটা কক্ষপথ বেশি আছে, সোডিয়াম থেকে পটাশিয়ামে গেলে আরো একটা কক্ষপথ বেশি আছে। তার মানে হাইড্রোজেন থেকে হিলিয়াম বড়, একটা কক্ষপথ বেশি, অনেক বড় হয়ে যায়। লিথিয়াম থেকে সোডিয়ামে আরেকটা কক্ষপথ বেশি, আরো বড় হয়ে যায়, বুঝছো? তার মানে এটা হচ্ছে একটা গ্রুপ। একই গ্রুপে যদি আমরা উপরে থেকে নিচে নামি, তাহলে হচ্ছে কি তোমার পারমাণবিক যে ব্যাসার্ধ এটা অনেক বড় হয়, আস্তে আস্তে বড় হতে থাকে, বুঝছো? পারমাণবিক ব্যাসার্ধ বড় হতে থাকে, ঠিক আছে। এটা যদি আমি যে কোনো পর্যায়ের জন্য মানে যে কোনো গ্রুপের জন্য চিন্তা করি, এই যে হিলিয়ামের পর্যায় আছে কয়টা, সরি পর্যায় সংখ্যা 1, তার মানে ওর মধ্যে কক্ষপথ আছে একটা। তারপর দেখো নিয়নে কক্ষপথ কয়টা, 2টা, আর্গনে কয়টা, 3টা, ক্রিপ্টনে কয়টা, 4টা, জেননে কয়টা, 5টা। কক্ষপথ বাড়তেছে, পরমাণু আরো বড় হইতেছে না? কক্ষপথ বাড়তেছে, একটা কক্ষপথ, 2টা কক্ষপথ, 3টা, 4টা, পরমাণু বড় হইতেছে। তার মানে এই 18 নম্বর গ্রুপ বলা যে কোনো গ্রুপ, আমি উপর থেকে নিচে লিখি, ধরো এই যে এখানে ভ্যানাডিয়াম আর হচ্ছে মানে নিউবিয়াম মনে হয়, এখান থেকে এখানে কক্ষপথ একটা বেশি, তো এটা বড় হবে। তো একই গ্রুপের মধ্যে আমি যদি উপরে থেকে নিচে নামতে থাকি, আস্তে আস্তে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ বড় হতে থাকে, পারমাণবিক ব্যাসার্ধ বড় হতে থাকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল রাখো একই পর্যায়ের কথা বললাম আমরা, এটা সরি একই গ্রুপে বিভিন্ন পর্যায়ের জন্য বলছি। এখন দেখো তো একই পর্যায়ে আমরা যদি বাম থেকে ডানে যাই কি হয়, ধর হাইড্রোজেন থেকে হিলিয়াম বড় হবে না ছোট হবে? ডানে গেছে একটা ইলেকট্রন বাড়ছে, ছোট হবে, বড় কিন্তু হবে না। ইলেকট্রন বাড়লে বা পারমাণবিক সংখ্যা বাড়লে একই পর্যায়ের ভিতর আস্তে আস্তে ছোট হতে থাকে। কেন? দেখো হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন আছে, একটু আঁকার চেষ্টা করি। হাইড্রোজেন কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, হ্যাঁ। সো একটা প্রোটন একটা ইলেকট্রনকে টানতেছে। আর দেখো হিলিয়ামে কি হবে, হিলিয়াম এটা, এখানে 2টা প্রোটন আছে, এখানে 2টা ইলেকট্রন আছে, বুঝছো? 2টা প্রোটন আছে, 2টা ইলেকট্রন আছে, 2টা প্রোটন 2টা ইলেকট্রন অনেক বেশি টানবে না? ওদের মধ্যে টানটা কিন্তু অনেক বেশি হবে, ওটা চেপে আসবে। কেন? ওই যে ওদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, বা তোমরা যে কুলম্ব ফোর্স পড়ছো না এই যে স্থির তড়িতে, তো চার্জ যত বেশি হয় এই ফোর্স বা হচ্ছে বলটা অনেক বেশি হয় না? দেখো ওই এখানে একটা প্রোটন টানতেছিল একটা ইলেকট্রনকে, আর এখানে 2টা প্রোটন 2টা ইলেকট্রন টানতেছে, বেশি টানতেছে, বেশি চেপে আসবে, বেশি ছোট হয়ে যাবে। তো হচ্ছে যখন একই ধরো ওরও পর্যায়ে 1 ছিল, তার মানে ওরও কক্ষপথ একটা, কিন্তু ওর কক্ষপথের যে ইলেকট্রন আছে আর ভিতরে যে নিউক্লিয়াস আছে তাদের টান কম, ওর টান বেশি, তো ও হচ্ছে ছোট হবে। তার মানে আমরা একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আস্তে আস্তে ছোট হয়। ধরো আমি এটা নিয়ে বলি যে সোডিয়াম ম্যাগনেসিয়াম, এটা 3 নাম্বার পর্যায়ে, তার মানে এখানে সবার মধ্যে কয়টা কক্ষপথ আছে, 3টা কক্ষপথ আছে সবারই, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ফ্লোরিন, আর্গন। এখন দেখো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা, একটু আঁকার চেষ্টা করি, হ্যাঁ। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? 3টা কক্ষপথ থাকবে, দেখো 2টা, এখানে থাকবে 8টা, 1 2 3 4 5 6 7 8, এখানে থাকলো 8টা, এখানে থাকবে একটা, বুঝছো? সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তো দেখো এই কক্ষপথ যত বড় হবে এই পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু তত বড় হবে। আমরা হিসাব করতেছি কি, এই যে এই দূরত্বটা, ঠিক আছে, এই কক্ষপথটা যত দূরে থাকবে পারমাণবিক ব্যাসার্ধ তত বেশি হবে। এটা হচ্ছে আমার সোডিয়াম। এখন দেখো তো পরেরটা ম্যাগনেসিয়াম নিয়ে একটু আলোচনা করি। ম্যাগনেসিয়াম
এই প্রথম দিকে কিন্তু সব সেমই থাকবে, ওর দুইটা, ওর আটটা, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, ওর আটটা। এখন দেখো এখানে থাকবে কয়টা, ওর ছিল একটা, ওর থাকবে দুইটা, ওর থাকবে দুইটা। এখন দেখো ওর এখানে 11টা প্রোটন আছে, প্রোটন আছে 11টা, 11 যেহেতু ওর পারমাণবিক সংখ্যা 11টা প্রোটন একটা ইলেকট্রনকে টানতেছে সর্বশেষ কক্ষপথের, টানটা একটু কম হবে। আর এখানে দেখো 12টা প্রোটন টানতেছে দুইটা ইলেকট্রনকে, 12টা প্রোটন আর দুইটা ইলেকট্রনের মধ্যে টানা একটু বেশি হয়ে যাবে না, তো চেপে আসবে। তো একই রকম ভাবে তুমি অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার যাই দেখো না কেন, দেখবা এইখানে সবচেয়ে ছোট হয় আর্গন। কেন? কারণ ওর মধ্যে দেখো 18টা ইলেকট্রন, এরকম 18টা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে আবার দেখো 18টা প্রোটন, 18টা প্রোটন সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রনকে টানতেছে, 18টা প্রোটন সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রনকে টানতেছে, অনেক টান হবে, অনেক ছোট হয়ে আসবে। তো এখান থেকে যত তুমি ডানে যাবে আস্তে আস্তে কি হবে, সাইজ ছোট হয়ে থাকবে, ঠিক আছে। এখন দেখো আহ এখন ধরো সোডিয়াম, সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম আমরা জানি ছোট, আবার সোডিয়ামের থেকে পটাশিয়াম বড়, তাই না? পটাশিয়ামের দিকে একটু তাকাও, আমরা একটু হিসাব করি। পটাশিয়াম, হ্যাঁ, পটাশিয়ামের চেয়ে ক্যালসিয়ামের সাইজ ছোট, কারণ দেখো একটা ইলেকট্রন বাড়ছে, সো ওদের আকর্ষণ বেড়ে যাবে, ছোট হয়ে আসবে। আর পটাশিয়ামের থেকে সোডিয়াম আবার ছোট, ও ছোট ও ছোট, কিন্তু কে বেশি ছোট দেখো তো। দেখো এটা মনে রাখবা যে আমরা যখন বাম থেকে ডানে যাই তখন ছোট হয়, আবার উপর থেকে, সরি, নিচ থেকে উপরে আসলে কিন্তু ছোট হয়। কিন্তু দেখো ওর ছোট কেন, কারণ ওর মধ্যে একটা কক্ষপথ কম, একটা কক্ষপথ কম হওয়া মানে অনেক ছোট হয়ে আসছে। আর এখানে কি একটা ইলেকট্রন বাড়ছে, একটু আকর্ষণ বাড়ছে, একটু ছোট হয়েছে। তার মানে পটাশিয়াম থেকে ক্যালসিয়াম যত যত ছোট, পটাশিয়াম থেকে সোডিয়াম তার চেয়ে অনেক বেশি ছোট, বুঝছো? মানে পটাশিয়াম থেকে ক্যালসিয়াম অল্প একটু ছোট, কিন্তু পটাশিয়াম থেকে সোডিয়াম অনেক ছোট, কারণ ওর মধ্যে কক্ষপথই একটা কম। এগুলা থেকে তোমার পেছনে এমসিকিউ দিতে পারে, একটু মনে রেখো, ঠিক আছে, কনসেপ্ট গুলো। এখন আসা হচ্ছে আরো কিছু মানে ধর্ম বা বৈশিষ্ট্য। একটা হচ্ছে আয়নীকরণ বিভব। আয়নীকরণ বিভব কি? কোনো একটা এক মোল গ্যাসিয়াস মৌল থেকে বা এক মোল তোমার, হ্যাঁ, গ্যাসীয় মৌল থেকে এক মোল ইলেকট্রন যদি আমি সরাই নেই, এক মোল ইলেকট্রন সরানোর মাধ্যমে এক মোল পজিটিভ আয়ন তৈরি করবো আমরা, তাই না? এইটার জন্য যে পরিমাণ শক্তি লাগবে সেটাকে বলি আমরা আয়নীকরণ বিভব। এখন দেখো একটা পরমাণু যত বড় হবে, ওর সর্বশেষ কক্ষপথ ধরো ওর চেয়ে ওর চেয়ে ও বড়, তো দেখো আমরা এখানে কি বলছি, একটা ইলেকট্রন সরাইতে হবে, তাই না? সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন আছে এটা অনেক মানে দূরে আছে না, আর ও দেখো ওর কক্ষপথ অনেক ছোট। আমরা ধরছি যে এখানে যে ইলেকট্রনটা আছে এটা অনেক দূরে আছে, বুঝছো? ধরো ইলেকট্রনটা এখানে আছে, এখানে অনেক দূরে আছে। তো এইটার প্রতি এটার টান অনেক কম না? তোমরা পড়ছিলা যে হচ্ছে তোমার আহ ইয়া যত দূরত্ব বাড়ে তার বর্গ বর্গ হারে কমে, বল কমে, আকর্ষণ বল কমে। কোথায় পড়ছিলা? ওই যে স্থির তড়িতে পড়ছিলাম, মনে আছে? যে বল হচ্ছে তোমার 1/d² সাথে প্রপোর্শনাল, বুঝছো? তো দেখো এই দূরত্ব যত বাড়ছে ওর প্রতি ওর আকর্ষণ অনেক কম না, ওর আকর্ষণ। এখন দেখো এই ম্যাগনেসিয়ামের দূরত্ব কম, মানে ইলেকট্রনের সাথে এটা দূরত্ব কম, তো ওর মধ্যে আকর্ষণ অনেক বেশি না? তো এটা খেয়াল করবা, যত ছোট হয় তত দূরত্ব কম হয়। দূরত্ব কম হলে কি হয়, এই ইলেকট্রনটাকে যদি আমি এখান থেকে সরাইতে চাই, এখান থেকে একটা ইলেকট্রন যদি সরাইতে চাই, আমার অনেক শক্তি দিতে হবে, কারণ ওদের মধ্যে অনেক আকর্ষণ বল আছে, ঠিক আছে? আর ওর মধ্যে দেখো ওরা অনেক দূরে আছে, ওদের মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু কম। তো আমি চাইলে একটুখানি শক্তি দিলে ওরা বের হয়ে আসবে। তার মানে মৌল যত, এটা মনে রাখবে, এখন এটা থেকে আউটকাম কি পেলাম, একটা মৌল যত বড় হবে তার ইলেকট্রন গুলো তত দূরে থাকবে। তো দূরে থাকার কারণে সেখান থেকে ইলেকট্রনটা সরানো অনেক ইজি হবে, মানে যেহেতু ওদের মধ্যে আকর্ষণ কম, একটু বল দিলেই ওরা, একটু বাইরে থেকে শক্তি দিলেই ওরা বের হয়ে আসবে। এই যে একটু শক্তি দিলে বের হয়ে আসতেছে, এটাকে বলতেছি আমরা আয়নীকরণ বিভব, তাই না? আয়নীকরণ বিভব, তার মানে যত বড় মৌল হবে তত কম হবে, ঠিক আছে। আবার দেখো ওর মধ্যে এই যে আছে তোমার, এই কি বলে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা কাছে আছে, কারণ এটা অনেক ছোট একটা মৌল। তো মৌল ছোট হইলে তখন কি হবে, তোমার সর্বশেষ ইলেকট্রন যেটা, ওইটার প্রতি নিউক্লিয়াসের টানটা অনেক বেশি থাকবে। তো ওই ইলেকট্রনটাকে যদি আমি বের করে আনতে চাই, আমার শক্তি অনেক বেশি দিতে হবে। শক্তি বেশি দেওয়া মানে কি, আমার আয়নীকরণ বিভব অনেক বেশি। এটা মনে রাখবা তাইলে, মৌল যত বড় আয়নীকরণ বিভব তত কম, ঠিক আছে। তার মানে আয়নীকরণ বিভব, হাইড্রোজেন হিলিয়ামের মধ্যে হাইড্রোজেন কম, লিথিয়াম আর এই পর্যায়ে যারা আছে তাদের মধ্যে লিথিয়াম আর সবচেয়ে কম, ঠিক আছে। এদের যারা আছে তাদের মধ্যে সোডিয়াম সবচেয়ে কম। আবার উপর থেকে নিচে আসি, হাইড্রোজেন থেকে লিথিয়াম বড়, লিথিয়াম থেকে সোডিয়াম বড়, সোডিয়াম থেকে পটাশিয়াম বড়, ঠিক আছে। পটাশিয়াম থেকে রুবিডিয়াম বড়। তার মানে হাইড্রোজেন থেকে লিথিয়ামের আয়নীকরণ বিভব কম, লিথিয়াম থেকে সোডিয়ামের আয়নীকরণ বিভব আরো কম, সোডিয়াম থেকে পটাশিয়ামের আরো কম, এমনি কমতে থাকে, বুঝছো? এটা মনে রাখবা। ইলেকট্রন আসক্তিও এই যে একই রকম ভাবে কাজ করে, মানে তোমার ওর ব্যাসার্ধ যত বেশি হবে বা সাইজ যত বা আকার যত বেশি হবে, ওর ইলেকট্রন আসক্তি তত কম হবে। ইলেকট্রন আসক্তি কি, এটা মনে রাখবে এইভাবে যে ইলেকট্রনের প্রতি আসক্তি, ইলেকট্রনের প্রতি টান, বুঝছো?
মানে যদিও আসলে আমরা ইলেকট্রন আসক্তির সূত্রটা কিভাবে পড়ি, যে 1 মোল বিচ্ছিন্ন গ্যাসীয় মৌলর মধ্যে 1 মোল ইলেকট্রন ইনজেক্ট করে বা প্রবেশ করিয়ে 1 মোল নেগেটিভ আয়ন তৈরি করার জন্য যে পরিমাণ শক্তি ওটা থেকে বের হয়, বুঝছো, যে পরিমাণ শক্তি ওখান থেকে নির্গত হয় সেটা হচ্ছে আমার ইলেকট্রন আসক্তি, বুঝছো। তার মানে ইলেকট্রন আসক্তি আসলে তোমার শক্তি নির্গত হয়, ঠিক আছে। এটা তাহলে তাপহারী প্রক্রিয়া না তাপ উৎপাদী প্রক্রিয়া? ইলেকট্রন আসক্তি হচ্ছে তোমার শক্তি উৎপন্ন হচ্ছে, তার মানে এটা তাপহারী। আর তোমার হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ বিভব, এটাতে কি হয়েছে, আমাদের তাপ দেওয়া লাগছে, ওটা তাপ শোষণ করছে, তার মানে ওটা হচ্ছে তোমার তাপহারী। আর এটা হচ্ছে তাপ উৎপাদী। আগে কি তাপহারী বলছিলাম? দেখো, ইলেকট্রন আসক্তি যেটা, এটা হচ্ছে তাপ তাপ ইয়া উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী প্রসেস, ভুল বলছিলাম, বুঝছো। ইলেকট্রন আসক্তিতে কি তাপ উৎপাদন হয়, তার মানে এটা তাপ উৎপাদী প্রসেস বা প্রক্রিয়া। আর আয়নীকরণ বিভব যেটা, এটা তাপ শোষণ করে, তার মানে এটা তাপহারী। আয়নীকরণ তাপহারী, আর ইলেকট্রন আসক্তি তাপ উৎপাদী, মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তো সাইজ ছোট হলে কেন ইলেকট্রন আসক্তি কম হয়, সরি ইলেকট্রন আসক্তি বেশি বেশি হয়? দেখো, ইলেকট্রনটাকে টানতেছে কি নিউক্লিয়াস না? সাইজ ছোট মানে এখানে ধরো একটা ইলেকট্রন আছে, নিউক্লিয়াস অনেক ভালোভাবে ওকে টানতে পারবে, ইলেকট্রনকে অনেক ভালোভাবে টানতে পারবে, ঠিক আছে। আর এখানে দেখো, এটা আসলে যে ব্যাখ্যাটা, এটা এখন তোমাদের দিলেও হয়তো একটু কম বুঝবা, এটা 11-12 ব্যাখ্যাটা দেওয়া হয়, ঠিক আছে। যে ওর মধ্যে যে পরিমাণ শক্তি আছে, এখানে আসলে অনেকটা শক্তি বেঁচে থাকে, ওর নিজের কাজ কম করা লাগে, তো দেখা যায় অনেক বেশি শক্তি নির্গত হবে। আর এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসতে হলে অনেক এই বিকর্ষণ, তারপর হচ্ছে অনেক কাজ করার মাধ্যমে আসতে হবে, তো এখান থেকে শক্তি কম নির্গত হবে, এইটাই আমরা না যাই। আমরা ওই আয়নীকরণ বিভবের মতে মনে রাখি যে এখান থেকে আসলে ও অনেক ইজিলি ওকে টানতেছে, ঠিক আছে, অনেক ইজিলি টানতেছে না, কম জায়গার মধ্যে, তো অনেক ইজিলি ওকে টেনে নিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো অনেক শক্তি এখান থেকে নির্গত হবে, অনেক শক্তি নির্গত হওয়া মানে ওর ইলেকট্রন আসক্তি বেশি। আর এইখানে ধরো একটা একটা ইলেকট্রন আছে, এটাকে এই নিউক্লিয়াসটা টানবে, ও টানতে অনেক কষ্ট হবে, ঠিক আছে। ও শক্তি নির্গত করবে কেমনে? ওর নিজের শক্তি, এবার মনে রাখবা আর কি, মনে রাখার টেকনিক, ওর নিজের শক্তি ওকে টানতে টানতে ফুরিয়ে যাবে, তো শক্তি নির্গত করার মতো কোনো শক্তি থাকবে না, এটা মনে রাখবা, ঠিক আছে। তো এইখান থেকে আনতে ওর ইলেকট্রন আসক্তি খুব কম, মানে শক্তি খুব কম নির্গত হবে। এটা শর্টকাট এভাবে মনে রাখবা, যে মৌল যত ছোট তার আয়নীকরণ বিভব বেশি, ইলেকট্রন আসক্তি বেশি, তারপর হচ্ছে তোমার ইলেকট্রনের প্রতি টান, যেটাকে আমরা বলতেছি ইলেকট্রন নেগেটিভিটি, বুঝছো, ইলেকট্রো নেগেটিভিটি, এটাকে ইংলিশে বাংলায় কি বলে, তড়িৎ ঋণাত্মকতা। এগুলা সব হচ্ছে যত ছোট মৌল তত বেশি, ঠিক আছে। ইলেকট্রন আসক্তি ছোট মৌলের জন্য বেশি, তারপর তোমার আয়নীকরণ বিভব ছোট মৌলের জন্য বেশি, তারপর তড়িৎ ঋণাত্মকতা ছোট মৌলের জন্য বেশি, ঠিক আছে। বড় মৌল যদি বড় হয় তাহলে এগুলো সব কম, এটা জাস্ট মনে রেখো, ঠিক আছে। এখন আসো, ইলেকট্রন আসক্তি নিয়ে তো কিছুটা কথা বললাম, তোমার তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা, ধরো দুইটা ফ্লোরিন নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করছে, বুঝছো। এই দুইটা ইলেকট্রন ওরও আবার ওরও, ঠিক আছে, এইভাবেই তো আমরা হিসাব করছিলাম, ঠিক আছে। মানে ওর ইলেকট্রন হিসাবে বিবেচিত হবে, ওর ইলেকট্রন হিসাবে বিবেচিত হবে, খেয়াল আছে সর্বশেষ শক্তি স্তর এভাবে কি ওই যে কোভ্যালেন্ট বন্ড তৈরি করছিল। এই কোভ্যালেন্ট বন্ডের প্রতি বা এই সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড মানে সমযোজী বন্ধন, ওর যা আকর্ষণ ওর তাই আকর্ষণ, ঠিক আছে। তো ইলেকট্রন গুলো মাঝখানে থাকবে। আবার ধরো তোমার সোডিয়াম ক্লোরিন না, ধরো HCl, ঠিক আছে, বা এইচ এফ, হাইড্রোজেন আর ফ্লোরিন, ও একটা ইলেকট্রন শেয়ার করবে, একটা ইলেকট্রন শেয়ার করবে, বুঝছো, এইভাবে একটা বন্ধন গঠন করলো। এখন দেখো, এই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি দেখা যায় যে এই যে বন্ধন গঠন করছে, মাঝখানে যে ইলেকট্রন দুটো ওদের একদম মাঝ বরাবর থাকার কথা ছিল, কিন্তু ফ্লোরিন কি করে, ওটা নিজের দিকে টেনে নিয়ে যায়, বুঝছো। ফ্লোরিন কি করে, এই দুটো ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে যায়, মানে এই দুটো ইলেকট্রন আসলে হাইড্রোজেন থেকে একটু দূরে থাকে, ফ্লোরিন থেকে একটু কাছে থাকে, বুঝছো। এখান থেকে একটু দূরে থাকে, এখান থেকে অনেক কাছে থাকে। কেন? কারণ এই ফ্লোরিনের ইলেকট্রনের প্রতি টান অনেক বেশি। তো এই যে সমযোজী বন্ধনে এই যে বন্ধন জোড় ইলেকট্রন, এই বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে টানার যে ক্ষমতা, এটাকে আমরা বলতেছি তড়িৎ ঋণাত্মকতা, বুঝছো। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে নিজের দিকে বেশি টেনে নেবে, যার তড়িৎ ঋণাত্মকতা কম সে নিজের থেকে মানে নিজের দিকে বেশি নিবে না, ঠিক আছে, বা একটু কম টানতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতার বিভিন্ন মান আমরা জানি, দেওয়া হয়, এটা মনে রাখতে পারো, ফ্লোরিনের জন্য 4, ক্লোরিনের জন্য 3.5, যদিও অত ইম্পর্টেন্ট না আশা করি। তো এই ছিল তোমাদের কিছু এই পিরিয়ডিক টেবিলের বিভিন্ন এমসিকিউর আলোচনা শেষ। আরো দুই একটা টপিক আছে, ওটা শেষ করে আমরা আজকের ক্লাস শেষ করবো, ঠিক আছে। একটু আসতেছি আমি। আচ্ছা, এই ভিডিওর এখন এখন হচ্ছে একদম শেষের দিকে চলে আসছি। তো এই ভিডিওতে আমি আলাদা করে এমসিকিউ প্র্যাকটিস করাইতেছি না, কারণ এটা পুরোটা চ্যাপ্টার এমসিকিউ, বুঝছো। তো এমসিকিউ আমি করাইতে শেষ হবে না,
এই যে আমি যে কথাগুলো বললাম এই লেকচারে, এই কথাগুলো একটু মাথার মধ্যে ঢুকাবা, আর হচ্ছে একটু যদি নোট করতে পারো ভালো হয়, ঠিক আছে? কথাগুলো মনে রাখবা, মাথার মধ্যে রাখবা, তাহলে এনাফ এই চ্যাপ্টারের জন্য। কারণ এই চ্যাপ্টারে যদি আমি এমসিকিউ দিই, অনেক এমসিকিউ, এই চ্যাপ্টারটা পুরো ভরা এমসিকিউ, ঠিক আছে? যা যা বলছি সবগুলো লাইন থেকে এমসিকিউ বানানো সম্ভব। তো এমসিকিউ আমি আলাদা করে দিচ্ছি না, তবে যা যা বলছি সব মাথার মধ্যে সেট করে রাখবা, ঠিক আছে? যা যা বলছি সব মনে রাখবা। তো সব মনে রাখলে এমনি সব এমসিকিউ কমন পাবো। আরো দু একটা কথা শেষে বলি, আরো দু একটা এমসিকিউ এখান থেকে আসতে পারে। সেটা হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি কি। অনেক সময় দেখবো অপশনে পারমাণবিক সংখ্যা আছে, আবার ইলেকট্রন বিন্যাস আছে। তো দেখা বলছে ইলেকট্রন বিন্যাস, বুঝছো? পর্যায় সারণীর মূল ভিত্তি কি, বা কিসের উপর ভিত্তি করে পর্যায় সারণী তৈরি করা হয়? ইলেকট্রন বিন্যাস, বুঝছো? মনে রাখবা, একটা দেখবা তোমাদের বই হেডলাইনই দেওয়া আছে যে হচ্ছে ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি, ঠিক আছে? এরকম একটা তো এমসিকিউ আসবে যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, মানে কিসের উপর বেস করে, কিসের কিসের উপর ভিত্তি করে পর্যায় সারণীটা তৈরি করা হয়েছে। একটু আগে বলছিলাম যে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। হ্যাঁ, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে, বাট এটা মেইনলি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর। তাহলে ধরো পারমাণবিক সংখ্যা আছে, ইলেকট্রন বিন্যাস আছে, দাগাবে ইলেকট্রন বিন্যাস, বুঝছো? আর ইলেকট্রন বিন্যাস যদি অপশন না থাকে সেক্ষেত্রে পারমাণবিক সংখ্যা, ওইটা আমরা বাদ দিই, ওইটা থাকবে না, অপশনে দিবে, অবশ্যই দিবে। তো অপশনে থাকতে পারে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস বা অন্য কিছু। তো অ্যান্সার হবে ইলেকট্রন বিন্যাস, চোখ বুঝে টিক দিয়ে দেবা, বুঝছো? আর আরেকটা বিষয় হচ্ছে আলোচনা করি। আচ্ছা, ধাতু কারা? এই যে আমি বারবার বলতেছি যে এরা ধাতু, এরা ধাতু, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, এরা অধাতু, ঠিক আছে? ধাতু কারা? একদম সিম্পলি মনে রাখবা, এটা যদিও আমার মনে হয় যে পঞ্চম অধ্যায়ের টপিক, ওই যে রাসায়নিক বন্ধনের, যারা খুব সহজে ইলেকট্রন দিয়ে দেয়, বুঝছো? ইলেকট্রন যারা খুব সহজে দিয়ে দেয় তারাই হচ্ছে ধাতু। আর ইলেকট্রন যারা খুব মানে নিতে চায় বেশি, তারাই হচ্ছে তোমার অধাতু, বুঝছো? যেমন দেখো, এই যে সোডিয়াম, সোডিয়ামের আয়নীকরণ বিভব কম না, মানে ওকে অল্প একটু শক্তি দিলে ইলেকট্রনটা বের হয়ে আসবে, ঠিক আছে? তো ও হচ্ছে ধাতু, কারণ ওকে অল্প একটু শক্তি দিলেই ইলেকট্রনটা বের হয়ে আসে। তারপরে যে পটাশিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, রেডিয়াম, বেরিয়াম, এদের সবার সর্বশেষ কক্ষপথে অল্প ইলেকট্রন আছে, তার মানে আকর্ষণ কম, তার মানে সাইজ অনেক বড়। সাইজ অনেক বড় হওয়ার কারণে কি হয়, সর্বশেষ ইলেকট্রনের প্রতি তোমার নিউক্লিয়াসের যে আকর্ষণ, ওটা কমে যায়। So, ওইটা কমে যাওয়ার কারণে ওদেরকে অল্প একটু শক্তি দিলেই ওরা বের হয়ে আসে, বুঝছো? অল্প একটু শক্তি দিলেই কক্ষপথ থেকে বের হয়ে আসে। মেইন কথা হচ্ছে যারা খুব ইজিলি নিজের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গুলা ছেড়ে দিতে পারে, তারাই হচ্ছে ধাতু, বুঝছো? ধাতুর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে তোমার ধাতুগুলা কি হয়, ধাতুগুলাতে টোকা দিলে বা ইয়া করলে একটু শব্দ হয়, ঝনঝন করে, এরকম আর কি, মানে কয়েকটা, মানে এটা নিজে ভিজুয়ালাইজ করতে পারো চাইলে, ঠিক আছে? তারপর একটু তোমার নমনীয় হয়, আরো কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? আবার অধাতুগুলা কি, ধাতুগুলা কিন্তু অনেক সময় আমরা যে বিদ্যুৎ পরিবহন করে যে তারের মধ্যে, ইলেকট্রিক তারের মধ্যে কপারের তার ব্যবহার করি, কপার হচ্ছে এক ধরনের ধাতু, বুঝছো? এই যে এরাও কিন্তু অনেকে ধাতু আছে, ডি ব্লকের মধ্যে বেশিরভাগই ধাতু, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তোমার এই যে শেষে 13 থেকে 18 নম্বর যারা আছে তারা সবাই অধাতু। এর মধ্যে আবার কিছু আছে তোমার সেমি মেটাল বা অপধাতু বলে, ওগুলো হয়তো বা তোমাদের ক্লাসে লাগবে না, যে অপধাতু কারা, যারা ধাতু অধাতু দুটার মধ্যে কাজ করতে পারে, যেমন সিলিকন, তারপর হচ্ছে তোমার জার্মেনিয়াম, এরা, ঠিক আছে? তো ওই পর্যন্ত লাগবে না, এটা মনে রাখো ধাতু কারা, এটা তোমাদের হচ্ছে বন্ধন, রাসায়নিক বন্ধনের ডিটেলস আলোচনা করা হবে। যারা খুব সহজেই ইলেকট্রন দিয়ে দেয়, কারা ইলেকট্রন সহজেই দেয়, যাতে আয়নীকরণ বিভব কম, হ্যাঁ। আবার হচ্ছে কারা সহজে ইলেকট্রন নেয়, তারা হচ্ছে অধাতু। কারা সহজে ইলেকট্রন নেয়, যাদের আয়নীকরণ বিভব অনেক বেশি বা ইলেকট্রন আসক্তি অনেক বেশি, বুঝছো? তো এইভাবে মনে রাখবা। আহ আর হচ্ছে তোমাদের বইয়ের লাস্টের দিকে দেখবা এই পর্যায় সারণীর সুবিধা দেওয়া আছে, যে ভৌত ধর্মের মিল আছে, রাসায়নিক ধর্মের মিল আছে, বিক্রিয়াগুলোতে দেখা যায় একই রকম বৈশিষ্ট্য প্রকাশ করে, মানে এই জিনিসগুলো দেখবা। তো ওইটা তোমার মিলে রিটেনের টপিক, ওইটা একটু ভালো করে পড়ে যাবা, কারণ ওখান থেকে রিটেনের প্রশ্ন আসতে পারে, তোমার সুন্দর করে সাজায় লিখতে হবে। আর আমি যেগুলো পড়ালাম এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আর এই চ্যাপ্টারটি এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তো অনেক ভালোভাবে প্র্যাকটিস করবা। আমরা এই চ্যাপ্টারটি এখানে শেষ করতেছি। পরে আবার পরবর্তী কোনো একটা চ্যাপ্টার দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে?